ওয়েলকাম টু ক্র্যাক ভিশন। আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের গ্রুপ সি এবং ডি তে যতগুলো নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে সিলেবাসে সে সবগুলো একটা কাভারেজ করব। তো আগের দিন আমরা কভার করেছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023, জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং আজকে আমরা শুরু করব এনভায়রনমেন্টের। এই ক্লাসটা অ্যারাউন্ড 2 থেকে 3টে ক্লাসে কমপ্লিট হবে। আজকে ফার্স্ট ফেজ। Good evening everyone. Welcome to Crack Vision. This is Nahid Anjum, your GS faculty. আজকে আমরা এনভায়রনমেন্টের পুরোটা শুরু করব এবং একটা ক্লাস কমপ্লিট করব, পরবর্তী দুটো ক্লাস আমরা দুটো আলাদা আলাদা ডেটে কমপ্লিট করব। সো লেটস মুভ ফরওয়ার্ড। ফার্স্ট অফ অল, এনভায়রনমেন্টের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে সেগুলো আমাদের কাছে একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এক্ষেত্রে ডিসকাশনের জন্য। সো এনভায়রনমেন্ট কি, এর মধ্যে লিভিং অর্গানিজম কি কি আছে, নন লিভিং অর্গানিজম কি কি রয়েছে, যেটাকে আমরা মেইনলি সায়েন্টিফিক ভাষায় বায়োটিক অ্যান্ড বায়োটিক বলি। ওকে, সো প্রথম হচ্ছে এনভায়রনমেন্ট কি। লিভিং, নন লিভিং যত উপাদান রয়েছে আমাদের চারিদিকে, যার মধ্যে বায়ু, জল, মাটি, উদ্ভিদ, এবং লিভিং এর মধ্যে উদ্ভিদ, প্রাণী ইত্যাদি, নন লিভিং এর মধ্যে মাটি, জল, বাস্তুতন্ত্র, আবহাওয়া, এই সবগুলোকে নিয়েই গঠিত হয়েছে আমাদের এনভায়রনমেন্ট। এবার সেই এনভায়রনমেন্টের মধ্যে আমরা কি কি ভাবে কাজ করি, এনভায়রনমেন্টের মধ্যে বেঁচে থাকতে গেলে কি কি ভাবে আমাদেরকে এগোতে হয়, প্রোটেকশনের জন্য আমাদেরকে কি কি করতে হবে এনভায়রনমেন্টের, এছাড়াও বাকি সমস্ত তথ্য আমরা একটু একটু করে দেখব। লেটস মুভ ফরওয়ার্ড। পরিবেশের উপাদান কি কি একটু আগেই পড়লাম, লিভিং আর নন লিভিং। Another word, biotic, abiotic. জৈব উপাদান যেটাকে আমরা বলে থাকি তারা বেশিরভাগই লিভিং হয়, যেমন মানুষ, উদ্ভিদ, প্রাণী, অণুজীব। অজৈব উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট বায়ু, মাটি, জল, আলোক, তাপমাত্রা। পরিবেশ সচেতনতা বলতে কি বোঝায়? আমরা একটা টার্ম পরে শুনবো, দ্যাট ইজ নোন অ্যাজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু টার্ম অ্যান্ড টার্মিনোলজি গুলো পড়ে নেব। ওকে, পরিবেশ যে সংরক্ষণ বা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এখন চারিদিকে আমরা এই জিনিসটা পড়বো, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের সংরক্ষণ। পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই, স্পেশালি ডেভেলপড নেশনগুলোর একটা মেইন চিন্তা ভাবনা এখন হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে এনভায়রনমেন্টের আমরা অ্যাওয়ারনেস বা জনগণের মধ্যে বাড়িয়ে তুলব এবং কিভাবে সেটাকে আমরা প্রোটেক্ট করব। নাও একটা জিনিস হচ্ছে, আমরা কোনো জিনিসকে প্রোটেক্ট করার চেষ্টা কেন করব? যখন সেটা বিলুপ্তির মুখে এগিয়ে যাবে, অথবা যখন সেটার প্রতি প্রচন্ড পরিমাণে বিপদ আসতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, বিপদ কেন আসতে চলেছে? একটা টার্ম শুধু শুনে রাখো, হয়তো দরকার নেই, এক্সামে আসবেও হয়তো না। কার্বন ফুটপ্রিন্ট মানে আমাদের প্রত্যেকটা কার্যকর্মের সঙ্গে আমাদের কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমরা উৎপন্ন করছি সেটাকেই বলা হয় কার্বন ফুটপ্রিন্ট। মানে আমি যখন আমার কোনো কার্যক্ষমতার মাধ্যমে এগিয়ে যাচ্ছি, আমি পেছনে কতটা কার্বন এমিশন করে সামনের দিকে এগোচ্ছি, দ্যাটস কার্বন ফুটপ্রিন্ট। ডেভেলপড নেশনগুলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে, এছাড়াও প্রত্যেকটা দেশ নিজেদের মধ্যে কম্পিটিটিভ হওয়ার কারণে এত পরিমাণ এনভায়রনমেন্ট থেকে তার রিসোর্স নিয়েছে এবং রিসোর্সকে এক্সপ্লয়েট করেছে। নট অনলি রিসোর্স ব্যবহার করেছে, রিসোর্সকে এক্সপ্লয়েট করেছে। সে কারণে আজকে আমাদের দরকার এনভায়রনমেন্টাল প্রোটেকশনের। ডিপিএসপিতে আমরা পড়েছিলাম দ্য প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, আর্টিকেল 48A। ফান্ডামেন্টাল রাইট নয় ওটা, আমাদের ফান্ডামেন্টাল ডিউটিও নয়, কিন্তু ডিপিএসপির আন্ডারে ওটা একটা প্রভিশন, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইটস অ্যানিমাল। Wildlife Protection Act 1972, Environment Protection Act 1986। ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলছি প্রভিশনগুলো। তাহলে এগুলো কেন? তার কারণ হচ্ছে, আমরা শুধুমাত্র একমাত্র জেনারেশন নই, আগামী জেনারেশনও আসবে। তাহলে তারা কি করবে আমরা যদি এগুলো সব নষ্ট করে দিই? পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করার মানসিকতা ও জ্ঞানের সমষ্টিকেই পরিবেশ সচেতনতা বলে, এবং দিস ইজ নোন অ্যাজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানুষ ডেভেলপমেন্ট ছাড়া এগিয়ে যেতে পারে না। আজকে মানুষের কাছে নর্মাল ট্রেন আছে যেটা এখান থেকে মুম্বাই কভার করবে 30 ঘন্টায়।
বাট আগামীকাল যখন ভারতবর্ষ উন্নতি করবে আরো, তখন ট্র্যাক এমন ভাবে আনবে, ট্রেন এমন হাই স্পিড আনবে যেটা ওই 30 ঘন্টার ডিস্টেন্স পার করবে হয়তো 10 ঘন্টায়। মানে ডেভেলপমেন্ট তো মানুষ চাইবে, কিন্তু সেটা এমন ভাবে করতে হবে যাতে সেটা মিনিমাম এনভায়রনমেন্টের ক্ষতি হয় এবং ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের জন্যও যেন আমরা পজিটিভ ভাবে কিছু ছেড়ে যেতে পারি। দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর মূল লক্ষ্য কি? পরিবেশ সচেতনতার মূল লক্ষ্য কি? পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝানো। আই হোপ তোমরা সকলেই জানো যে চিপকো আন্দোলনের ব্যাপারে। জেনারেলি এটাকে একটা ফেমিনিস্ট আন্দোলন বলা হয়। ফেমিনিস্ট ইন দ্য সেন্স নট ফর দ্য ফিমেল প্রোটেকশন। এত পরিমাণ মানুষ মহিলার ওখানে মানে তোমার যোগদান হয়েছিল, সে কারণে আন্দোলনটাকে ফেমিনিস্ট এনভায়রনমেন্টাল আন্দোলন বলেও পরিচিত। গাছের সঙ্গে জড়িয়ে ধরে আছে, গাছকে গাছ কাটতে দেবে না, চিপকো মুভমেন্ট। তার মানে একটা ওই প্রজাতির লোকেদের কাছে বা জঙ্গলের যে কোনো ট্রাইবাল লোকেদের কাছে তাদের জঙ্গল কতটা গুরুত্বপূর্ণ যে তারা জঙ্গল কাটতে দেবে না বলে গাছকে জড়িয়ে ধরে আছে যে আগে আমাদেরকে কাটো, তারপর গাছ কাটা হবে। দে আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ ফরেস্ট, বাট উই দ্য পিপল হু আর লিভিং ইন দ্য সিটি উই জাস্ট ফোকাস অন আওয়ার ডেভেলপমেন্ট। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আমরা যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমরা জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারবো না। ইভেন গ্রামের দিকেও আগে প্রচুর পাখি দেখতে পাওয়া যেত, এখন সেটা কমে গেছে। পাখি, স্পেশালি কাক, ছোট্টখাট্টো মাইগ্রেটরি বার্ড, এরা হচ্ছে এনভায়রনমেন্টের ইন্ডিকেটর স্পিসিস। এরা ইন্ডিকেট করে যে এনভায়রনমেন্টের অবস্থা কেমন। এরা যদি কমে যায়, গাছপালা যখন কমে যাবে, তাদের বাসস্থান যখন শেষ হয়ে যাবে, তারাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। একটা অপরটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংযোগ। এনভায়রনমেন্টে এভরিওয়ান ইজ কানেক্টেড টু ইচ আদার। আমরা কি ভাবছি আজকে গাছ কেটে আমরা এখানে বড় বড় বিল্ডিং বানিয়ে দেবো, আমরা বেঁচে যাব? নো। তাহলে যদি বেঁচেই যেতাম, তাহলে আবার কয়েক বছর পর এটা কেন হলো যে যে বাড়ি বানাবেন সেই বাড়ির টেরেসে গাছ লাগাতে হবে, চারিপাশের এলাকা জুড়ে কমিউনিটি ফরেস্ট বানাতে হবে? তার কেন? তার কারণ তারা জানে যে একটা জায়গায় মানুষ থাকা যেমন দরকার, সেই আশেপাশের রিজিয়নে গাছ থাকাও যেমনই দরকার। দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন হওয়া পরিবেশ সংরক্ষণের সব থেকে বড় উপায়। দিল্লি, কলকাতা, লাহোর, ভোপাল ওয়ার্ল্ডস সব থেকে যদি হচ্ছে দূষিত সিটিগুলোর মধ্যে হয় তাহলে এরা। এখানকার AQI, প্রতিদিন হয়তো তোমরা ফোনে জিজ্ঞেস করবে AQI কত বাতাসের, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, পুয়ার, নট সুইটেবল ফর ট্রাভেলিং, ফোনে এগুলো আসে। টেকসই উন্নয়নের পথে মানুষকে উদ্বুদ্ধ করা, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা টিকবে অনেকদিন ধরে, সেটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টই হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের মূল উদ্দেশ্য। পরিবেশ দূষণ, এই যে চারিদিকে এত পরিবেশ নিয়ে আমরা সচেতন, পরিবেশ দূষণটা এর মূল কারণ। পরিবেশ দূষণ মানে পরিবেশের মধ্যে, আমাদের এনভায়রনমেন্টের মধ্যে, সেটা জল হোক, সেটা মাটি হোক, সেটা বায়ু হোক, সকলের মধ্যে ক্ষতিকর পদার্থ মিশে গিয়ে যে দূষিতকরণের সৃষ্টি করছে সেটাকেই আমরা একত্রে এনভায়রনমেন্টাল পলিউশন বলি। এবং তার আন্ডারে বিভিন্ন জিনিস চলে আসছে, বায়ু দূষণ, মাটি দূষণ, মৃত্তিকা দূষণ, জল দূষণ ইত্যাদি। বায়ু দূষণের মেন কারণ কি? যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার ধোঁয়া, ফসল পোড়ানো, কয়লা, ডিজেল, পেট্রোল ব্যবহার, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের যতগুলো অক্সাইড আছে সবগুলো কিন্তু একটা মারাত্মকভাবে এফেক্ট করে এনভায়রনমেন্টের উপরে। ইভেন নাইট্রোজেনের একটা অক্সাইড NO2, এটা তো অ্যাসিড বৃষ্টিরও কারণ। এই দুটো একসঙ্গে হয়ে অ্যাসিড বৃষ্টি পর্যন্ত করায়, অ্যাসিড রেন। এবার বায়ু দূষিত হলো, বায়ুতে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড বেড়ে যাওয়ার ফলে কনডেন্সড হয়ে অ্যাসিড রেন সৃষ্টি করছে। এটা কি অন্য কোনোভাবে আমাদের উপর এফেক্ট করছে না? হ্যাঁ করছে, একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। এই যে অ্যাসিড রেনটা হচ্ছে, এই মাটিতে পড়বে অ্যাসিড রেনটা, এবং মাটিতে পড়ার পর মাটির যে স্বাভাবিক পিএইচ সেটাকে নষ্ট করবে। মাটির স্বাভাবিক পিএইচ যখন নষ্ট হবে, সেই স্বাভাবিক যে পিএইচটা, তার ফলে পিএইচটা ধারণ করার ফলে তার ফুড বিয়ারিং ক্যাপাসিটি, তার যে ফসল ফলানোর ক্যাপাসিটি, সেটা আস্তে আস্তে কমে যাবে। কারণ মাটির উর্বরতার উপরেই নির্ভর করে সেখানকার ফসল উৎপন্ন হয়। যানবাহনের সব থেকে বেশি বায়ুকে পলিউট করে সেটা হচ্ছে যানবাহনের ধোঁয়া। ট্রান্সপোর্টেশন সিস্টেম সব থেকে বেশি হিউজ অ্যামাউন্টে এয়ার পলিউশনকে ইনফ্লুয়েন্স করে।
যদিও বিভিন্ন ডেভেলপমেন্টাল কান্ট্রিগুলোতে তারা এখন এনভায়রনমেন্টকে শোষিত করে তারা দাবি করছে যে আমাদেরকে এনভায়রনমেন্টকে প্রোটেকশন করতে হবে, বাট কান্ট্রি লাইক ইন্ডিয়া, লাইক চাইনা, দে আর ডিমান্ডিং কি আপনারা আপনাদের সমস্ত কিছু শোষণ করে নিয়েছেন এনভায়রনমেন্টের থেকে এবং আপনারা ডেভেলপ করে নিয়েছেন নিজেদেরকে, দেন হোয়াট অ্যাবাউট আস? বিভিন্ন এগ্রিমেন্টের ব্যাপারে আমরা পড়বো, ডেভেলপড কান্ট্রিগুলো বলেছে ঠিক আছে আমরা আপনাদেরকে হেল্প করবো এক্ষেত্রে। সেই হেল্পটা অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়, আবার হয় না, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। ওকে, বায়ু দূষণের যে প্রভাব সেগুলো আমাদের শরীরে কি কি? অ্যাজমা, ব্রঙ্কাইটিস, আমাদের শরীরে এগুলো সমস্যা হয়। আমাদের যে ফুসফুসের ব্রঙ্কিয়ল সেটা আস্তে আস্তে পলিউট হতে থাকে, আমাদের শ্বাসকষ্ট সৃষ্টি হয়। অ্যাসিড রেন, এটা শুধুমাত্র যে বায়ু দূষণের ফলাফল এবং বায়ুকে পলিউট করে তা নয়, আমাদের মৃত্তিকা দূষিত করে, মাটির যে স্বাভাবিক পিএইচ সেটাকে হ্যাম্পার করে, চাষবাসের ক্ষতি করে, অ্যান্ড ডিরেক্টলি সেটা এফেক্ট করছে কাদেরকে? আমাদেরকে। কারণ ইন্ডিয়া ইজ সাচ এ হিউজ কান্ট্রি, ইট নিডস টু ফিড ইটস ওন পপুলেশন, আর সেখানকার মাটি যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে একটা ক্ষতিকারক জিনিস। অনেক জিনিস আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, ইকোনমি আমাদের স্পেশালি করোনার পর থেকে একটু থমকে থমকে চলছে। আরও যদি এই ধরনের পদার্থ সৃষ্টি হয়, আরও যদি এই ধরনের এনভায়রনমেন্টাল ড্যামেজের সৃষ্টি হয়, দেন যে ডলারটা আজকে একটা ডলার কিনতে আমাদেরকে যেখানে 90 টাকা দিতে হচ্ছে সেটা হয়তো পরে 100 টাকা দিতে হতে পারে। উই নিড টু বি সেলফ সাফিসিয়েন্ট। গ্লোবাল ওয়ার্মিং, এই যে SO2, NO2, কার্বন ডাইঅক্সাইড, CFC, এগুলো আমরা দেখছি, এগুলো যখন বাতাসে মেশে তখন অবভিয়াসলি আমরা একটা জিনিস পড়েছিলাম যে বাতাসকে গরম করে, এবং এদের যে কিরণগুলো এগুলো মেঘকে ভেদ করে বাইরে যেতে পারে না, তার ফলে একটা পুরো জায়গা জুড়ে একটা গ্রিন হাউস এফেক্টের সৃষ্টি করে। এবং গ্রিন হাউস যে বেল্টে, যে পকেটে, যে প্লেসে সৃষ্টি হবে সেক্ষেত্রেই ওয়ার্ম করবে জায়গাটাকে। একটা যদি আরবান জায়গাকে হিট করে, পার্টিকুলার আরবান জায়গাকে, সেই জায়গাটাকে কি বলা হবে? আরবান হিট আইল্যান্ড। তাহলে বায়ু দূষণের কারণ আমরা কি কি দেখলাম? যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার ধোঁয়া, ফসল পোড়ানো, কয়লা, ডিজেল, পেট্রোল ব্যবহারের ফলে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের এমিশন ঘটানো। এক কথায় সেই সালফার ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, কার্বন মনোঅক্সাইড হতে পারে। শুধু তো আর এই দুটো গ্যাস নির্গত হয় না, আরো প্রচুর গ্যাস নির্গত হয়। প্রভাব অ্যাজমা, ব্রঙ্কাইটিস, অ্যাসিড বৃষ্টি, গ্লোবাল ওয়ার্মিং। জল দূষণ, শিল্পের বর্জ্য, গৃহস্থালির ময়লা, সার, জমির কীটনাশক, নদীতে পুজোর বজ্র ফেলা, এই সমস্ত জিনিসগুলো যখন প্রবাহিত হয়ে যায়, নদী হচ্ছে আমাদের সোর্স অফ লাইফ। মনুষ্য জীবনের যে কোনো লিভিং লাইফের সোর্স অফ লাইফ হচ্ছে জল। সেটা যখন দূষিত হয়ে যাবে তার ফলে কিন্তু মারাত্মকভাবে অন্য সমস্ত প্রাণীরাও প্রাণীকুল সংকটাপন্ন হবে। বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আমরা যদি ইকোনমিক জিওগ্রাফির দিকে একটু শিফট করি, আমরা দেখব তাদের মেইন পয়েন্টই হচ্ছে তারা যে কোনো একটা রিভার সোর্স বা স্ট্যাগনেন্ট হলে হবে না, সেটা মানে যেটা থমকে থাকবে, পুকুরের ধারে কিন্তু হয় না, সেই জলের প্রবাহমান হতে হবে, জলের বৈশিষ্ট্য প্রবাহমানতা থাকতে হবে, মানে সে বয়ে চলে যাবে, তবে যে সেখানে ইন্ডাস্ট্রি একটা গড়ে উঠবে। ভালো ভালো ইন্ডাস্ট্রিগুলোকে আমরা দেখেছি আমাদের গঙ্গার ধারে রয়েছে। যত স্টেট গঙ্গার উপর দিয়ে বয়ে গেছে, ভালো ভালো ইন্ডাস্ট্রিয়াল টাউনগুলো কিন্তু গঙ্গার তীরে রয়েছে বা নদীর তীরে রয়েছে। তো সেই বজ্রগুলো যখন নদীর সঙ্গে এসে মিশবে, সেটা একটা আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। গৃহস্থালির ময়লা, আশেপাশে অনেক পুকুর খনন করা হয়, গৃহস্থালির ময়লা যেটাকে বলা হয় সিওয়েজ, সেই সিওয়েজ গুলো গিয়ে মিশবে জলের সঙ্গে এবং জল দূষিত করবে। সার, কীটনাশক, জমির আশেপাশে আমরা জমিতে হার্বিসাইড, পেস্টিসাইড ব্যবহার করে থাকি এবং সেগুলো বৃষ্টির জলে ধুয়ে গিয়ে যখন নদীতে গিয়ে মিশবে, তখন নদীতে বা ওয়াটার বডিতে গিয়ে মিশবে, সেটাকে দূষিত করবে। নদীতে পুজোর বজ্র ফেলা, পুজোর কেন বজ্র শুধু হতে যাবে, যত রকম বজ্র হয়, হসপিটাল ওয়েস্ট, কোনো আশেপাশে কোনো বিয়ে বাড়ি হচ্ছে, উৎসব হচ্ছে, সেগুলোকেও নিয়ে গিয়ে ওখানেই ফেলে দেবে জলে। সিভিক সেন্সে মানুষের আজকাল কাজ করে না। এই যে দূষিত হয়েছে, প্লাস এই শিল্প বজ্র, এই টাউন, ইন্ডাস্ট্রিয়াল টাউনের আশেপাশে যে নদীগুলো রয়েছে তাতে ফ্লোরাইডের মান বেড়ে যাচ্ছে, আয়রনের মান বেড়ে যাচ্ছে, ভূগর্ভস্থ জলও অনেক সময় পলিউট হয়। এর ফলে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ হয়, মার্কিউরি দূষণের ফলে মিনামাটা ডিজিজ হয়, ফ্লোরাইডের ফলে ফ্লোরোসিস হয়,
এত কিছু রোগ জল দূষণের ফলে হয়। ইভেন জল দূষিত হয়ে গেলে সেখান থেকে ওয়াটার ব্রোন ডিজিজ যেমন টাইফয়েড হতে পারে সেই জল যদি কনজিউম করা হয়। জলজ প্রাণীর মৃত্যু ঘটবে এই টক্সিক এলিমেন্টগুলো থাকার ফলে। পানীয় জলের সংকট দেখা যাবে 2016 সালের কেরালাতে ওয়াটার সংকট, মানুষজন মারা যাচ্ছে। রাজস্থান ওয়াটার লেভেল কমে যাচ্ছে, মানুষগুলোকে দূরবর্তী স্থানে বয়ে যেতে হচ্ছে শুধুমাত্র সেখান থেকে জল কালেক্ট করার জন্য। হেপাটাইটিস, ডায়রিয়া, কলেরা, বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে ওয়াটার পলিউশনের কারণে। তাহলে আর্সেনিক দূষিত জল কোন রোগের সৃষ্টি করে? ব্ল্যাক ফুট ডিজিজ। ফ্লোরাইড বেশি থাকলে কি হয়? ফ্লোরোসিস। মার্কিউরি বা পারদ, এটা বেশি থাকলে জলে কি রোগ দেখা দেয়? মিনামাটা। এটা জাপানের সর্বপ্রথম লক্ষ্য করা গেছিল, তাই জন্য এটা মিনামাটা মার্কিউরি দূষণের ফলে হয়েছিল। সয়েল পলিউশন, প্লাস্টিক, রাসায়নিক সার, শিল্পবর্জ্য, কীটনাশক। স্পেশালি হচ্ছে আমাদের প্লাস্টিক এমন একটা আমাদের ইজিলি অ্যাভেলেবল জিনিস হয়ে গেছে যেটা আমাদের ফ্রেন্ড অ্যান্ড ফো দুটোই কাজ করছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করতে বিভিন্ন সময় মানা করে। কলকাতা পৌরসভা বা বিভিন্ন মেট্রোপলিটন সিটিগুলো কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করতে মানা করেছে, বাট স্টিল ইটস ওয়াইডলি ইউজিং ইন দ্য মার্কেট। এবং এর দোষ কাদেরকে দেওয়া যেতে পারে? আমাদেরকে, বিকজ উই আর ইউজ টু ইট। আমরা যদি সেই ইউসেজটাকে কমাতে আরম্ভ করি, ডিমান্ড যদি কমাতে থাকি জিনিসগুলোর, তাহলে সাপ্লাইও কমে যাবে। ইভেন প্লাস্টিক, স্পেশালি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো ফেলে দেওয়া হয়, যুগ যুগ ধরেও কিন্তু এরা নষ্ট হয় না। আর যখন এদের ওই নষ্টত্বটা সৃষ্টি হচ্ছে, যখন ওরা মাটির সঙ্গে মিশছে, যখন ওদের মধ্যেও ডিকে হচ্ছে, সেটা হিউজ অ্যামাউন্টে মাটির সঙ্গে মিশে মাটির যে সাধারণ ক্ষমতা, যে ফার্টিলিটি পাওয়ার, সেটাকে কমিয়ে দিচ্ছে। রাসায়নিক সার হিউজ অ্যামাউন্টে প্রয়োগ করা হচ্ছে তাড়াতাড়ি ফসল উৎপাদনের জন্য, কিন্তু সেটা মাটির যে ন্যাচারাল ফুড বিয়ারিং ক্যাপাসিটি সেটাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের যে গ্রিন রেভলিউশন, অবভিয়াসলি এটা আমাদের সেই সময় 5th 5-year প্ল্যানিং এর সময় বা যে সময় ইমপ্লিমেন্ট হয়েছিল আমাদের গ্রিন রেভলিউশন, খুবই কার্যকর ছিল। সেটা আমাদের এত বড় একটা পপুলেশন যারা সেই সময় খাদ্যের অভাবে সুইসাইড করে নিচ্ছিল, মারা যাচ্ছিল, তাদেরকে সেই সময় বাঁচিয়েছে ঠিকই, কিন্তু বর্তমান যুগে এই রাসায়নিক সারের হেভি প্রয়োগের ফলে সেই বিষ আমাদের শরীরেও যাচ্ছে, এবং যার ফলে আমাদের আয়ু, যেটা বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো হ্যাম্পার হচ্ছে। শুধু আমরাই নই, মাটি দূষিত হচ্ছে। ওই মাটিটাকে আমরা বারবার ট্রিগার করছি যে তোমার নিজস্ব ক্যারিং ক্যাপাসিটি নেই, তুমি উইদাউট দ্যাট পার্টিকুলার রাসায়নিক তুমি ফসল বের করতে পারবে না। এটা আমি বারবার মাটিটাকে ইঙ্গিত দিচ্ছি, এবং বারবার রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটির যে উর্বরতা, ফার্টিলিটি, সেটাকে আমরা কমিয়ে দিচ্ছি। ম্যাম, এর কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে। এই জিনিসগুলোকে যখন মানুষজন পর্যবেক্ষণ করলো, বিভিন্ন ICAR এর বিজ্ঞানীরা, এগ্রিকালচারালিস্টরা যখন এটাকে পর্যবেক্ষণ করলো, এখন আমরা কিসের দিকে মুভ অ্যাহেড করছি? এখন আমরা মুভ অ্যাহেড করছি অর্গানিক ফার্মিং। And Sikkim is the only state in India যে সর্বপ্রথম পুরো ফার্মিংটাকে অর্গানিক ফার্মিং এ পরিণত করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন স্টেট প্রথম অর্গানিক ইন্ডিয়ায় অর্গানিক ফার্মিং এ 100% সফলতা অর্জন করেছে? সিকিম। তুমি যেই সিকিমে এন্ট্রি করবে, এইভাবে প্রভিশন, যত প্লাস্টিক আছে আপনার কাছে, আপনি ওগুলো ওই জায়গায় জমা রাখুন। সিকিমের অ্যাসেম্বলিতে কোনো প্লাস্টিক ওয়াটার বটল ইউজ হবে না, আপনার কাছে কোনো প্লাস্টিক থাকবে না, যা হবে সব বায়োডিগ্রেডেবল জিনিস ইউজ হবে। অর্গানিক ফার্মিং ইন্ট্রোডিউসড। জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, যাতে সয়েলকে প্রোটেক্ট করা যায়। সয়েল হেলথ কার্ড স্কিম। কৃষি সিঁচাই যোজনা। কেন এত যোজনা, কেন এত স্কিম, কেন? বিকজ আমরা মাটিটাকে পলিউট করে ফেলেছি, এখন সেটাকে আমাদেরকে বের করে আনতে হবে। এবার আমরা পলিউটও করেছি আমরা, তাহলে বের করার দায়িত্ব কাদের? আমাদের।
নেক্সট, তেজস্ক্রিয় দূষণ বা রেডিও অ্যাক্টিভ পলিউশন। অবভিয়াসলি আমরা জানি বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পরমাণু পরীক্ষা করার সময় আমাদের যে পলিউশনটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ পলিউশন, যেটা আমরা মনে রাখবো 1984 ভোপাল গ্যাস ট্র্যাজেডি, মিথাইল আইসোসায়ানাইড। ওকে, এর প্রভাব কি হতে পারে? ক্যান্সার, জিনগত পরিবর্তন। ইভেন এখনো কিছু কিছু জন মানুষ এই মিউটেশনের শিকার, জিনগত পরিবর্তনের শিকার, সেই রিজনের কিছু ব্যক্তিরা, ভোপালের সেই পার্টিকুলার রিজন যেখানে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল। So it's a very simple thing. If we don't want another Bhopal gas tragedy, we have to be very careful, especially related to radioactive pollution এর ক্ষেত্রে। এর যে আইন প্রণয়ন আরো কড়া হতে হবে, এর যে শাস্তির ব্যবস্থা সেটাকে আরো কড়া করতে হবে। ইন্ডিয়াতে প্রভিশন সবই আছে, বাট জাস্ট বিকজ অফ ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের ল গুলো অনেকটা ইজ। আমাদেরকে মাঝে মাঝে যাদের কাছে হোল্ড বেশি আছে, একটু পাওয়ার বেশি আছে, যারা স্পেশালি একটা হিউজ সেক্টর ধরে আছে অ্যারাউন্ড 50% এর উপরে, তাদের কাছে আমাদের গভর্নমেন্ট একটু হলেও কিন্তু ঝুঁকে যায়। কিন্তু এটাই যদি অটোক্রেটিক কান্ট্রি হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই সমস্ত বিজনেসম্যান বা ওই সমস্ত যে সমস্ত কোম্পানিগুলো নিজেদের ঔদ্ধত্য ফলাচ্ছে তাদেরকে সাপ্রেস করতে হতো, নিজেদেরকে মাথা ঝুঁকিয়ে চলতে হতো। ওকে, শব্দ দূষণ বা নয়েজ পলিউশন, অবভিয়াসলি 65 ডেসিবেল এর উপরে চলে গেলে সেটাকে আমরা শব্দ দূষণ বলি। বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হুইচ রিজিয়ন ইউ আর ইন। যদি একটা রেসিডেন্সিয়াল এরিয়া হয়, ইট শুড বি 65 ডেসিবেল। যদি সেটা একটা SEZ বা স্পেশাল ইকোনমিক জোন হয় বা ইন্ডাস্ট্রিয়াল জোন হয়, সেটা 75 to 80 ডেসিবেল হয়ে যায়। কারণ সেখানে তো জেনারেলি মানুষজন কাজ করবে না, জেনারেলি মানুষের আনাগোনা হবে না। সাপোজ আমরা একটা গ্রামে রয়েছি আর পাশেই একটা টাউনশিপ এরিয়া রয়েছে, তো সেই গ্রামের মিনিমাম ডেসিবেল হবে 65 ডেসিবেল, যার উপরে যাবে না। কিন্তু যেই আমরা টাউনশিপটাই শিফট করে গেলাম, সেখানে জাহাজ ভাঙা হচ্ছে, জাহাজ গড়া হচ্ছে, সেখানে জাহাজ ঢুকছে, তাকে আমরা খালি করছি, আবার ভর্তি করছি, আবার কন্টেনার পাঠাচ্ছি, সে জায়গার পলিউশন বা নয়েজের মাত্রা কিন্তু অন্যরকম, 75 to 80। যানবাহন, ডিজে, লাউডস্পিকার, নির্মাণ কাজ বা ম্যানুফ্যাকচারিং, এই সবটাই হচ্ছে নয়েজ পলিউশনের কারণ। স্পেশালি এখন যে কোনো অনুষ্ঠানেই আমরা দেখছি হিউজ অ্যামাউন্টের ডিজে এবং লাউডস্পিকার, ইভেন রেসিডেন্সিয়াল এরিয়াতেও এগুলোকে ইনক্লুড করা হচ্ছে। যদিও বিভিন্ন যেগুলোতে আইনানুগ মানে শৃঙ্খলা বজায় থাকে, স্পেশালি আমি আমাদের রিজনের কথাই বলছি, মেট্রোপলিটন সিটি, যেখানে অল্প হলেও পুলিশি নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে 10টা অবধি হলে কিন্তু 10 থেকে 15 ম্যাক্সিমাম, তারপরে কিন্তু এই লাউডস্পিকার বা ডিজে বন্ধ হয়ে যায়। নির্মাণ কাজ মানে ইন্ডাস্ট্রিয়াল যে রিজনগুলো আমরা বললাম, প্রভাব শ্রবণ শক্তি হ্রাস, মানসিক চাপ। আমরা সাপোজ আই অ্যাম ইন ডিপ্রেশন, আমি পড়াশোনা করছি, আমার মাথায় পড়াশোনা ঢুকছে না। এবার আমার প্রশ্ন হচ্ছে, বাবা সামনে তো পরীক্ষা আসছে, হাউ কুড আই ক্লিয়ার অল দ্য থিংস? আমি কিন্তু অলরেডি আমার মাথায় একটা জিনিস আছে যে আমাকে যে কোনো ভাবে হোক মুখস্থ করতে হবে, বাট আমাদের পাশের বাড়ির পড়শি সে চালিয়েছে জোরে গান রাত 2টো অবধি, সেলিব্রেট নিউ ইয়ার। তখন এবার আমার প্যালপিটেশন, আমার প্যানিক আরো একটা অ্যামাউন্ট বেড়ে যাবে, মানসিক চাপের শিকার হব আমরা। এবং দীর্ঘদিন ভাবে এই জিনিসগুলো যদি আমার কানের কাছে চলতে থাকে, ফর শিওর উই হ্যাভ টু কনসাল্ট এ সাইকিয়াট্রিস্ট। কারণ তখন আমাদের মাথায় অন্যভাবে কাজ করবে, অন্য জিনিসগুলো আমাদের মাথায় ইনফিউজ হতে থাকবে, শ্রবণ শক্তি তো হ্রাস হবে, হিউজ পলিউশন যদি আমরা এলাকায় থাকি। তাহলে প্রশ্ন হচ্ছে, ম্যাম ওই সমস্ত এলাকায় যারা থাকে তাদের কোনো ব্যবস্থা নেই? অবভিয়াসলি একটা ইন্ডাস্ট্রিয়াল ল আছে, ইন্ডাস্ট্রিয়াল কোড আছে, ওই সমস্ত শ্রমিক যারা ওখানে রয়েছে তাদেরকে সেই ইকুইপমেন্ট, প্রপার প্রোটেকশন ইকুইপমেন্ট প্রোভাইড করা হয়। এই ছিল আমাদের নয়েজ পলিউশন। এবার হচ্ছে, এতক্ষণ আমরা দেখে নিলাম এনভায়রনমেন্টাল পলিউশনের 4টে মেজর ভাগ। তাহলে হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? আমরা সকলেই এটা জিওগ্রাফিতে পড়েছি, হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, তবু আর একবার দেখে নিই। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট 2015, যদি কোনো কোয়েশ্চেন আসে COP থেকে, এটা থেকেই আসবে, খুব ইম্পর্টেন্ট। এইখানেই এগ্রি হয়
এখানকার সায়েন্টিস্টরাই বলেন, একটা মারাত্মক টেনশন যুক্ত আমাদেরকে একটা তথ্য দেন, পৃথিবীর তাপমাত্রা এখন যা আছে আমাদেরকে ধরে রাখতে হবে তার থেকে ম্যাক্সিমাম 1 ডিগ্রি কি 1.5 ডিগ্রি অ্যাভারেজ তাকে বৃদ্ধি পেতে দেওয়া যাবে। মানে তাহলে আমরা একদম থ্রেশহোল্ড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর। যদি সেটা 2ও হয়ে যায় বা 2.5ও হয়ে যায়, গ্লোবাল ওয়ার্মিং হওয়ার ফলে এর মারাত্মক বাজে এফেক্ট পড়বে। ভেনেজুয়েলা, আমি বারবার পড়ানোর সময় তোমাদেরকে মাঝে মাঝে এই একটা জিনিস আমি অনেকবার উল্লেখ করেছি, ভেনেজুয়েলা হ্যাজ লস্ট অল অফ ইটস গ্লেশিয়ার। গ্লেশিয়ার কিভাবে লস্ট হতে পারে? এনথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, মানুষের কারণ হতেই পারে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু একসঙ্গে সব। আর যদি মনুষ্যজনিত কারণ হতো, ইউএন তো ছেড়ে কথা বলতো না, বিকজ ইটস ন্যাচারাল, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হয়েছে এটা। কিভাবে এই গ্লোবাল ওয়ার্মিং হয়? গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি, আমরা সকলেই জানি, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওয়াটার ভেপার, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি ইত্যাদি গ্যাস যখন এনভায়রনমেন্টে প্রেজেন্ট হবে দেন এর প্রভাব কি? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া, বরফ বা হিমবাহ গলে যাওয়া এবং এক্সট্রিম ওয়েদার কন্ডিশন হওয়া। যখন গরম হবে তখন হিউজ গরম, যখন ঠান্ডা হবে তখন হিউজ ঠান্ডা। টেরিবল ওয়েদার কন্ডিশন এবার আমরা ইন্ডিয়াতে দেখতে পেয়েছি, বৃষ্টি থামেইনি, এক্সট্রিম ওয়েদার কন্ডিশন। বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের গড় তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধি এবং পৃথিবীর জলবায়ু ব্যবস্থার উপরে এর বিস্তৃত প্রভাবকেই আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি। 1981 সাল থেকে বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। গত 40 বছর ধরে আমরা প্রতি দশকে বিশ্বব্যাপী বার্ষিক তাপমাত্রা 0.2 ডিগ্রি সেলসিয়াস বা 36 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেতে দেখেছি। 0.2 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ ইন এভরি ডিকেড। সেই জন্যই 2015 সালের প্যারিস চুক্তিতে বলেছে যে বৈশ্বিক উষ্ণতা আমাদেরকে এবার এই 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। দু ধরনের চুক্তি আসবে। প্যারিস চুক্তি কবে সাইন হয়েছিল? 2015। ইভেন এই প্যারিস চুক্তি এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে সফল এনভায়রনমেন্ট এগ্রিমেন্ট। বিশ্বের 196টা দেশের মধ্যে 194টা দেশ এখানে সাইন অ্যান্ড রাটিফাই করেছিল, যেখানে বিজ্ঞানীরা যে সুপারিশ করেছিলেন যে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে হবে। ওকে, সাম্প্রতিক বছরগুলোতে চীন বিশ্ব উষ্ণায়নের দূষণে নেতৃত্ব দিয়েছে, যা সমস্ত নির্গমনের কার্বন ডাই অক্সাইডের প্রায় 26% উৎপন্ন করে। সুতরাং যদি আমাদের ক্রোনোলজিক্যালি কোয়েশ্চেন আসে যে সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড কে এমিশন করে, উত্তর হবে চাইনা। সেকেন্ড পজিশনে কে রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আমি কেন কথাটা তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে ডেভেলপড নেশনগুলো প্রথমে এক্সপ্লয়েট করে নিয়ে এখন আমাদেরকে বলছে যে আপনাদেরকে কার্বন এমিশন কমাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যা পপুলেশন, আমাদের মুম্বাইয়ের তাই পপুলেশন, মানে মহারাষ্ট্রের তাই পপুলেশন। বিশ্বের মাত্র 4%, অথচ কার্বন ডাই অক্সাইড এমিশন করছে 13%। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন, ভারতের স্থান তৃতীয়, ইউরোপিয়ান ইউনিয়ন চতুর্থ কার্বন ডাই অক্সাইড এমিশনের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে চাইনা, সেকেন্ডে রয়েছে ইউএসএ, থার্ডে রয়েছে ইন্ডিয়া, ফোর্থে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই যে লিস্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফোর্থটা আমরা ছেড়েই দিলাম, ইউরোপীয় ইউনিয়ন তো সমগ্র একটা ইউনিয়ন। ইন্ডিয়ার র্যাঙ্ক জিজ্ঞেস করতে পারে, অথবা স্টেটমেন্ট দিয়ে দিল যে ইন্ডিয়া কার্বন ডাই অক্সাইড এমিশনে ফোর্থ র্যাঙ্কে আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এবং ফার্স্ট সেকেন্ডে কে কে রয়েছে? চাইনা এবং ইউএসএ। দিস ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ, মানব সৃষ্ট কার্যকলাপের ফলে দীর্ঘমেয়াদী পৃথিবীর জলবায়ু যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা জলবায়ু পরিবর্তন বলি। এর প্রভাব কি হয়? খরা হয়, বন্যা হয়, কৃষির উৎপাদন কমেও যায়। জলবায়ু পরিবর্তনের 10টি প্রভাব: ক্রমবর্ধমান তাপমাত্রা, খরা, বরফ গলে যাওয়া, ইকোসিস্টেমের পরিবর্তন, চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া, দাবানল বেড়ে যাওয়া। I hope everyone can recall a certain thing. 2024 লাস্ট ইয়ার লস অ্যাঞ্জেলস বা আমেরিকার কিছু কিছু রিজনে কিরকম ভাবে মানে ন্যাচারাল দাবানল ফিউরিয়াস হয়ে গেছিল।
আই হোপ তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়েছো। অল ইজ ক্লাইমেট চেঞ্জ, এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন এখন আমরা ফেস করছি। বিভিন্ন স্বাস্থ্যের গরম যখন হবে, আমরা ট্রপিক রিজিয়নে আমরা দেখি যে সমস্ত কান্ট্রিগুলো আমরা ট্রপিকের কাছাকাছি রয়েছি, সেখানে গরম বা গ্রীষ্মকালীন স্থায়িত্ব কিন্তু বেশি এনভায়রনমেন্টে। তো সেক্ষেত্রে আমরা দেখি টেম্পারেট রিজনে যারা থাকে তাদের তুলনায় আমরা বেশি সাফার করি বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন রোগে। কলকাতা মেডিকেল কলেজে তো একটা সেপারেট ইউনিটি আছে, ট্রপিক্যাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। তার মানে ট্রপিক্যাল রিজনে আমরা যারা রয়েছি তাদের কোনো ডিজিজ হলে তারা ওই পার্টিকুলার জায়গাটায় যাবে। ট্রপিক্যাল রিজনে থাকার কারণে ট্রপিক্যালের যে সমস্ত রোগ বালাই সেগুলোর চিকিৎসা করা হবে। যখন ওয়েদার কন্ডিশনটা একটু ঠান্ডার তুলনায় একটু গরম হয়, তখন কিন্তু সেখানকার ভাইরাস, ব্যাকটেরিয়া দে আর মোর এফিশিয়েন্ট ইন দেয়ার ওয়ার্কিং ক্যাপাসিটি। এর ফলে বিভিন্ন রোগ আমরা দেখতে পাই, যেমন নাইল ভাইরাস, তারপরে জিকা ভাইরাস। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওয়ার্ম যত হয় তত, আর বেশিরভাগ তোমরা দেখতে পাবে আফ্রিকান কন্টিনেন্টের কাছাকাছি কোনো না কোনো জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, হয় নাইল রিভার থেকে উৎপন্ন হচ্ছে, না ইউগান্ডা থেকে উৎপন্ন হচ্ছে, নাইজেরিয়া থেকে উৎপন্ন হচ্ছে। বিভিন্ন ভাইরাসের যে ট্রপিক রিজন থেকে উৎপত্তি, বেশিরভাগ রোগী কিন্তু ওই সমস্ত পার্টিকুলার আফ্রিকান কন্টিনেন্টে থেকে আমরা দেখতে পাই। সো দিস ইজ আওয়ার ক্লাইমেট চেঞ্জ। ডিফরেস্টেশন বা বননিধন, এই টার্মগুলো স্পেশালি জেনে রাখতে হবে একটু একটু করে। বননিধন কি? আমরা যখন অপরিকল্পিত এবং পরিকল্পিত, মোস্ট প্রবাবলি সব থেকে বেশি বননিধন করা হয় পরিকল্পিতভাবে। একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন গড়ে তুলবো, সমস্ত গাছ কেটে ফেলো। ট্যুরিজমের জন্য আমরা এই জায়গাটাকে উন্নত করব, সমস্ত গাছ কেটে ফেলো। তার মানে আমরা ইদার পরিকল্পনা করে অথবা অপরিকল্পিতভাবে আমরা যখন র্যাপিড অ্যামাউন্টে গাছ কেটে ধ্বংস করব, সেটাকেই আমরা ডিফরেস্টেশন বলবো। ম্যাম, ডিফরেস্টেশন কি ন্যাচারালি হয়? অবভিয়াসলি। একটু আগে আমরা একটা কজ দেখলাম, দাবানল। সেই দাবানল যখন ছড়িয়ে পড়বে প্রাকৃতিকভাবে, ম্যানমেড দাবানলও হয়, সেক্ষেত্রেও ডিফরেস্টেশন দেখা যায়। বননিধনের প্রধান কারণ, ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, কৃষি জমি আমাদেরকে বাড়াতে হবে। টপ পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানুষের জন্য বাসস্থান আমাদেরকে বানাতে হবে। লার্জেস্ট আনএমপ্লয়মেন্ট নেশন ইন দিস ওয়ার্ল্ড, মানুষের জন্য খনি, কয়লা, কারখানা, শিল্পের উদ্যোগ করতে হবে। এছাড়াও কাঠ সংগ্রহ, রাস্তা, রেল, বাঁধ এগুলো সব নির্মাণ করতে হবে। এই সমস্ত বহুতপূর্ব মানুষের মূলত কাজের জন্য, মানুষের উপকারের জন্য বনকে নিধন করা হচ্ছে। বননিধনের প্রভাব, জলবায়ুর পরিবর্তন। আমরা সকলেই জানি যে ফরেস্ট ইজ এ ন্যাচারাল সিঙ্কিং অফ ডিজাস্টার। এবার সেটা যখন থাকছে না, আমরা কিছু না কিছু ডিজাস্টার দেখতেই পাবো। গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি, মাটি ক্ষয়, বন্যা, খরা বৃদ্ধি, জৈব বৈচিত্র্য হ্রাস। তোমরা একটা টার্ম শুনে থাকবে, ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট, মানে মানুষ এবং বিভিন্ন জন্তু জানোয়ারের মধ্যে একটা সমস্যা দেখা দেওয়া, ঝামেলা দেখা দেওয়া। আমরা যখন জন্তু জানোয়ারদের বাসস্থান হ্রাস করে দেব, তাদের মধ্যে দুটো কাজ থাকবে। ইদার দে হ্যাভ টু অ্যাটাক আস, মানুষ, আদারওয়াইজ যদি এদেরকে অ্যাটাক না করতে পারে তাহলে তাদের খাবার বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে তারা নিজে থেকেই ওই জায়গা থেকে বিলুপ্ত হয়ে যাবে, জৈব বৈচিত্র্য হ্রাস পেয়ে যাবে। এবং ভারতের কথা চিন্তা করো, ফরগেট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষের কিছু কিছু রিজন আমরা কি দেখেছি, হটস্পট রিজন, মানে সেই রিজনে যে সমস্ত প্রাণীরা তারা এন্ডেমিক, একমাত্র ওখানেই পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথায় পাওয়া যায় না, এবং দ্বিতীয়ত তারা বিলুপ্ত প্রায়। তার মানে যদি আজকে আমরা আমাদের ওয়েস্টার্ন ঘাটের কথা বলি, ওয়েস্টার্ন ঘাটে কিছু পরিমাণ প্রাণী রয়েছে। এবার ওয়েস্টার্ন ঘাটেও কিন্তু মানুষ ঢুকে গেল তার যথেচ্ছ অত্যাচারের কারণে। এবার সেই প্রাণীগুলোকে প্রোটেকশন তো হলোই না, উল্টে সেখানকার বনচ্ছেদনের মাধ্যমে সেই প্রজাতিগুলো ওখান থেকে বিলুপ্ত হয়ে গেল। জৈব বৈচিত্র্য হ্রাস। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ, ওইখানে জনবসতিযুক্ত এলাকায় ধরে নিয়ে দুটো হিংসাত্মক মারাত্মক প্রাণী থাকতো, যারা জঙ্গলের প্রাণীদেরকে খেয়ে বেঁচে থাকতো। তাদের খাবার যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন তাহলে তারা কোথায় আসবে? মনুষ্যের যে এলাকা সেখানে তারা অ্যাটাক করবে। ভেরি সিম্পল। মানে ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট বৃদ্ধি পাবে বননিধনের ফলে। সামাজিক সংরক্ষণে বননিধন নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে?
কমিউনিটি ফরেস্টিং সামাজিক বনায়ন, অ্যাফরেস্ট্রেশন মানে অরণ্যকে আবার পুনরায় গঠিত করতে হবে, রিফরেস্ট্রেশন গাছ লাগিয়ে চারিদিকে আমাদেরকে ফরেস্ট্রেশন বেল্ট আরো বাড়াতে হবে। ইন্ডিয়াতে বন সংরক্ষণ আইন কি? ইন্ডিয়ান ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। ওকে, সো আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস সেশন। পরবর্তী আমরা আরো এগিয়ে যাব আমাদের যে বৈচিত্র্য, জৈব বৈচিত্র্য তার দিকে, এবং বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস ইন্ডিয়াতে কি রয়েছে, আউটার ওয়ার্ল্ডে কি কি রয়েছে, ইন্টারন্যাশনাল ডায়াসপোরাতে কি কি রয়েছে সেদিকে আমরা এগিয়ে যাব। আজকে আমরা এনভায়রনমেন্টের যেগুলো একদম বেসিক টার্ম এবং তার রিলেটেড কিছু থিওরি আজকে আমরা পড়লাম। আরো দুটো ক্লাসে অ্যারাউন্ড লাগবে এটাকে কমপ্লিট করতে। সো রিড দ্য পিডিএফ ভেরি ওয়েল, প্র্যাকটিস করতে হবে, রিভাইজ করতে হবে থরলি। আর আমরা এখনো পর্যন্ত 4টে ক্লাস কমপ্লিট করেছি নতুন সিলেবাস সংযোজনের মাধ্যমে। আই হোপ ইউ এনজয়। বাই বাই এভরিওয়ান। আর যদি এই ক্লাসের পিডিএফ তোমাদেরকে নিতে হয়, জয়েন ক্র্যাক ভিশনস অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল। আর আগের দিন আমরা 3টে ক্লাস এখনো পর্যন্ত কমপ্লিট করেছি, যারা এখনো সেগুলো দেখোনি তারা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং বন্ধুদের মাধ্যমে এগুলোকে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনে। যারা যুক্ত আছো আমাদের সঙ্গে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভ ইউর পেশেন্স। যারা নতুন, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে। আজকের জন্য এইটুকুই। ভেরি গুড নাইট এভরিওয়ান।